সেই কবেই বসন্ত নেমেছে ধরণী জুড়ে। তবে ক্যালিফোর্নিয়ার জগা খিচুড়ি আবহাওয়ায় সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দুকদম বাইরে দিলেই যেন যত্রতত্র শীতপুরি এসে জড়িয়ে নিচ্ছে আষ্টে পৃষ্ঠে। দীর্ঘদিন ধরে বইতে থাকা হাওয়া, শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জুড়ে। নাক টেনে বুক ভরে বাতাস নিলে মনে একটা শহুরে জনবহুল স্টেট থেকে আসা কোনো দূষিত বাতাস নয়, বরং প্রশান্ত মহাসাগর ছাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস। বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরি ব্লজমের দারুণ মিষ্টি সুবাস। হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামি দামি কর্পোরেট অফিস চেরি ব্লজমের কারণে আজকাল সব জায়গাকেই কেমন ফুলের বাগান মনে হয়। বছর তিনেক আগে কেনা কৃতিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্ট ইয়ার্ডেও দুটো চেরি ব্লজম গাছ রয়েছে। কালো ফ্রেঞ্চ গেটের দুই ধারে পাহারাদারের মতোই সর্বক্ষণ পাহারায় দাঁড়িয়ে তারা। বসন্ত হওয়ার দরুন চেরি ব্লজমের ভারে কেমন নুয়ে পড়েছে গাছ দুটো। অরু এক ঝলক গেটের দুপাশে চেরি ব্লজম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে, তো পলক ফেলে আবারও কৃতিকের দিকে, যে এই মুহূর্তে কপাল কুঁচকে রেখে শক্ত মুখে অরুর দিকেই তাকিয়ে আছে। ফর্মাল ড্রেস আপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিরক্তির ছাপ। গত 5 মিনিট যাবৎ এভাবেই চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে কৃতিক, আর অরু চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে কৃতিকের মুখের পানে, যেন কৃতিক জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু। সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়। তবে কৃতিকের মতো রকচটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তিকর। কথা নেই, বার্তা নেই, পথ আটকে দাঁড়িয়ে আছে স্ট্রেঞ্জ। একটানা একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সেই বিরক্তি কয়েক গুণ বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তম আসমানে। কৃতিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরো খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বলল, সেই কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস, কি সমস্যা? চোখে কয়েকবার পলক ফেলে ঢকাত করে একটা শুকনো ঢোক গিলে অরু শুধায়, ভাবছি আপনি কি আসলে কালকে সেই মানুষটা যে ওইভাবে বল নাচ? শাট আপ। কৃতিকের ধমকে অরুর কথা মাঝপথেই আটকে গেল। আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখেই যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস, স্টুপিড একটা। ধমক খেয়ে অরু মুখ কাঁচুমাচু করে বলল, আপনি বড় সে তো আমিও জানি, আর তাই তো আরও বেশি আশ্চর্য হচ্ছে কালকের আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না। জানেন কেমন কেমন যেন লাগছিল আপনাকে, আর ওই চোখগুলো। অরু হাত উঁচিয়ে কৃতিকের চোখের ইশারা করতেই কৃতিক ওর হাতটা খপ করে ধরে ফেলে, তারপর গমগমে আওয়াজে বলে, জ্বরটা এখনো আছে তাই ভুলভাল বকছিস, আজ আর ভার্সিটি যেতে হবে না। অরু নিজে ভ্রুকুঞ্চিত করে ফেললো সঙ্গে সঙ্গে, মুখে বিরক্তির ছাপ টেনে কৃতিকের আদেশের ঘোর বিরোধিতা করে বলল, ভার্সিটি যাব না মানে? দেখছেন সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটিতে যাব না? তোর শরীরটা ভালো নেই তাই বলছি, নয়তো তুই কোথায় যাবি না যাবি শেষ হবে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। অরু নিজের গাল গলায় হাত ছুঁয়ে বলল, এতটুকু জ্বরে কিছু হবে না, সরুন তো আমি ভার্সিটি যাব। আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে কিছু দরকারি কথা বলার আছে। তপ্ত গালে খড়খড়ে হাতের শক্ত চাপ অনুভব করতেই অরুর কথা মাঝপথেই আটকে গেল। কৃতিকের হঠাৎ আক্রমণে স্বস্থান থেকে কয়েক কদম পিছিয়ে অরুর পিঠ গিয়ে ঠেকল কাঁচ লাগানো প্রশস্ত দেওয়ালে। কৃতিক এমনভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে। কৃতিক নিজের হাতের বাঁধন ঢিলা না করেই রুষ্ট কণ্ঠে বলল, আমি বলেছি না, তার মানে নাই। কথার উপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয় অরু। একদিন একটু নরম বিহেভিয়ার দেখেছি বলে এই না যে আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস সেটাই আমি, রুট উগ্র বেপরোয়া, আর এই রুট মানুষটাকেই সারা জীবন সহ্য করতে হবে তোর। অ্যান্ড দিস মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং। নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না, ডিরেক্ট অ্যাকশন নিব, মার্কাই ওয়ার্ড। অরুর মুখ থেকে অস্পষ্ট সুরে কথা বেরুলো এতক্ষণে। লাগছে আমার। কৃতিকের হঠাৎ প্রতিক্রিয়াটা ভেতর থেকে এসেছিল, তাই নিজেও বুঝতে পারেনি ও। অরুকে নিজ হাত আর কথার দ্বারা
ঠিক কতটা ব্যথা দিচ্ছে। তবে খানিকক্ষণ আগে অরুর বলা লাগছে আমার কথাটা যথেষ্ট ছিল কৃতিকের গর্জে ওঠা অগ্নিস্ফুলিঙ্গতে শীতল জলের ছাঁট দেওয়ার জন্য। কৃতিক নীরবে অরুর গালটা ছেড়ে দিতেই অরু নিজের নরম গাল দুটোতে হাত বুলাতে বুলাতে বিরক্ত সুরে অস্ফুটে বলল, সারা জীবন তো দূরে থাক, উপরওয়ালার ইচ্ছায় মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায়, তারপর আর এক মুহূর্তও নয়। অরুর বিড়বিড়িয়ে বলা বাক্যটা কৃতিক খুব ভালোভাবেই শুনল। অতপর নিজ পকেটে দুহাত গুজে রেখে শটান দাঁড়িয়ে ঘাটটা একটু কাত করে জবাব দিল, বিলিভ মি অরু, তুই শুধু আমার সাথে এক সাথ নয়, আর অনেক কিছু শেয়ার করবি, তাও নিজ ইচ্ছাতে। আই সোয়ার। অরু এবার আর মুখে কোনো কথাই উচ্চারণ করল না, বরং মনে মনে বলল, এই জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা, তারপর আপনি আর আপনার বোরিং জীবন দুটোর হাত থেকে রেহাই পাবো আমি আর আপা। অরু এখনো দাঁড়িয়ে আছে দেখে কৃতিক বলল, এবার পথ ছাড়, নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসবো। অরু তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। অরু সরতেই কৃতিক গট গট পায়ে দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকিয়ে অরুর উদ্দেশ্যে বলে, টেক সাম রেস্ট, ইউ আর উইক। ভার্সিটিতে যেতে দেয়নি দেখে অরুর মেজাজ এমনিতেই সপ্তম আসমানে চড়েছিল। কৃতিকের দরদি কথায় তাতে যেন আগুনে ঘি ঢালার উপক্রম হলো। ও তেতিয়ে উঠে বলল, মোটেই আমি উইক না, বুঝেছেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না। লাগতে আসলে আপনাকে দুই হাতে তুলে গেটের বাইরে ফেলার ক্ষমতা আমি রাখি। কৃতিক পেছনে না তাকিয়ে চোখের উপর সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বলল, সময় হলে সে ক্ষমতা নিশ্চয়ই দেখবো জান। কথাটা বলার সময় কৃতিকের ঠোঁটের কোণে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকর বাঁকা হাসি। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। সকালের পর থেকে অরুর জ্বরটা বেড়েছে দ্বিগুণ, অথচ পুরো বাড়িতে কেউ নেই। কি করে থাকবে? অনু ডাক্তারের আর্জেন্ট কলে সেই সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। আর কৃতিকের থাকা না থাকা অরুর জন্য সমান কথা। কারণ আর যাই হোক, অরু জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলেও কৃতিকের মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবে না নিশ্চয়ই। সেই সকাল থেকে হলরুমের কাউচে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। শরীরের প্রচন্ড দাবদাহে সারাদিনে কিছু খাওয়ার ইচ্ছে হয়নি আর। কৃতিকের ভয়ে ভার্সিটিতে না গিয়ে একদিক থেকে ভালোই হয়েছে। ভার্সিটিতে বসে এমন জ্বর বেড়ে গেলে তো মহা মুসিবতে পড়তো। পাছে না আবার সেদিনের মতো ভরা ক্যাম্পাসে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মান সম্মানের 12টা বেজে যেত। জ্বর ওঠার মুহূর্তটা রোমাঞ্চকর। আপাতত সেই রোমাঞ্চকর সময়টা পার করেছে অরু। গরম কমফোর্টারের মাঝে শুয়ে কাঁপতে কাঁপতে মাথায় কিলবিল করছে হাজার খানিক প্রশ্ন। অজান্তেই মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের আঁকা বাঁকা মেঠোপথ। তো কখনো আরামপ্রিয় সংস্কৃতি মনা, নানা বৈশিষ্ট্যের অধিকারী নিজ দেশের সরলমনা মানুষগুলোর কথা। বাঙালি সংস্কৃতি এসব ভাবতেই অরুর মনে পড়ে যায় কাল পার্টিতেও কোনো একটা বাংলা গান বাজছিল, তারপর কৃতিকের মাঝেই যেন অন্য কেউ হানা দিল। একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিষ্প্রভ চোখ, যে চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল অরু। আর তারপর ওর সাথে যে ভয়ঙ্কর আর বাজে কাহিনীটা ঘটল, যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে 103 ডিগ্রি সেলসিয়াস জ্বরে ঝলসে যাচ্ছে অরু। জ্বরে পুড়তে পুড়তেই হঠাৎ বোধ হলো কালকে কৃতিকের অনুমতি ছাড়া পার্টিতে যাওয়া মোটেই উচিত হয়নি ওর। হাজারো চিন্তার মাঝেই অরুর বুক চিরে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। ঠিক তখনই কানে ভেসে আসে পাশোয়ার টিপে মেইন ডোর খোলার পিক পিক আওয়াজ। কে এসেছে দেখার জন্য অরু কমফোর্টারটা মুড়ি দিয়েই উঠে বসলো। তৎক্ষণাৎ কৃতিকের নাম করে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করলো এলিসা। এলিসার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। রাগের তোপে এই মুহূর্তে নাকের ডগাটা তীর তীর করে কাঁপছে ওর। অরু এলিসার অগ্নিমূর্তি দেখে খানিকটা ভরকালো, অতপর সাহস জুগিয়ে শুধালো, কোনো সমস্যা আপু? এলিসা দোতলার করিডর থেকে চোখ সরিয়ে অরুর পানে দৃষ্টি নিক্ষেপ করে কাটকাট আওয়াজে জিজ্ঞেস করলো, জেকে কোথায় অরু? সকালেই ভার্সিটিতে গেল। মেনমিনিয়ে জবাব দেয় অরু।
অরুকে ভারী কমফোর্টার মুড়ি দিয়ে থাকতে দেখে এলিসা নিজের রাগী ভাব আড়াল করে নরম কণ্ঠে শুধায়, তুমি ঠিক আছো অরু? কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে, কিন্তু কেন? আমি তো তোমাকে সাথে সাথেই রেখেছিলাম সারাক্ষণ। মাত্র কয়েক মুহূর্তের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম, তাও অত্যাধিক প্রয়োজনের বশবর্তী হয়ে। এর মাঝে তুমি কি এমন দেখলে যে এভাবে জ্ঞান হারালে? বলো আমাকে। অরু হাসার চেষ্টা করে বলল, আমি বদ্ধ কিংবা আটকানো জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না আপু, দম বন্ধ হয়ে আসে। সে কারণেই তো প্রতিদিন মায়ের কাছে যাই না, সপ্তাহে একবার করে যাই। এলিসা সচকিত হয়ে বলল। কে আটকে রেখেছিল তোমায়? এলিসার প্রশ্নে অরুর মুখটা পাংশুটে রূপ ধারণ করলো। ও কেন যেন জবাব দিতে চাইলো না। এলিসা আবারও অরুকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই ফোন কল চলে আসাতেই জিজ্ঞাসাবাদ পর্বের এখানেই ইতি ঘটে। এলিসা ফোন কানে তুলে মেইন ডোরে দিয়ে বেরিয়ে যেতে যেতেই অরুর উদ্দেশ্যে বলল, আমি একটু তাড়াই আছি অরু, নেক্সট টাইম এসে শুনবো। এলিসা চলে যাওয়াতে অরু যেন হাঁপ ছেড়ে বাঁচল। জ্বরের ঘোরে এটা ওটা এত প্রশ্নের মোটেই উত্তর দিতে ইচ্ছে হচ্ছিল না অরুর। এলিসা চলে গিয়েছে, ভালোই হয়েছে। মুখে আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে আবারও সাবধানে কমফর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল অরু। ঠিকঠাক হয়ে শুতে শুতে অস্ফুটই বলল, এলিসা আপু হঠাৎ কৃতিক ভাইয়ার খোঁজ করছে কেন? তাও বাড়ি বয়ে এসে? ফোন করলেই তো হয়। অদ্ভুত মানুষ। ভার্সিটির গেটে এসে দাঁড়াতেই সিকিউরিটি গার্ডটা এলিসার পথ আটকে দাঁড়ালো। অতঃপর প্রশিক্ষণপ্রাপ্ত রোবটের ন্যায় এক নাগাড়ে বলল, সরি ম্যাম, আইডি কার্ড ছাড়া ক্যাম্পাসের ভিতরে প্রবেশ এলাও না। এলিসা মাথা নিচু করে কথাটা শুনল। অতঃপর নিজের অ্যাথলেটিক পাঁচ আঙুল মুষ্টিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর এক নাগাড়ে 2-3টা পাঁচ বসিয়ে কটমটিয়ে বলল, কে আটকাবে আমায়? বল, কে আটকাবে? এলিসার শক্ত হাতের ঘুষি খেয়ে সিকিউরিটির লোকটা সেখানেই পড়ে রইল। আর এলিসা ঢুকে গেল ক্যাম্পাসের ভেতর। ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ম্যাকবুকে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে কৃতিক। গভীর মনোযোগ দিয়ে দেখার দরুন সুন্দর চোখ দুটো স্ক্রিনেই আটকে আছে। সেই সাথে খানিক বাদেই অজান্তেই দাঁত দিয়ে নিজের অধর কামড়ে ধরছেও। ব্যাপারটা বেশ চমৎকার দেখাচ্ছে। এই দৃশ্যটা এক পলক দেখলেই যে কোনো মেয়েরই মুখ থেকে বেরোবে একটাই বাক্য, হাউ ম্যানলি। তবে এলিসা তো কোনো সাধারণ মেয়ে নয়, বরং আস্ত একটা ডেঞ্জার। তাই ওর এসব খেয়াল কম। আর এই মুহূর্তে এলিসা নিজের মেয়েলি চেহারার নিচে আসল রূপটা দেখিয়েও দিল। কৃতিকের কেবিনের দরজাটা সশব্দে খুলে জেকে বলে চেঁচিয়ে উঠল। কৃতিক ওর দিকে চোখ না ঘুরিয়ে শান্ত স্বরে বলল, হোয়াটস রং? চেঁচাচ্ছিস কেন? এটা বিদ্যাপীঠ, ভুলে গিয়েছিস? এলিসা ধাপ ধাপ পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, তুই ক্যাথের সাথে এটা কেন করেছিস কৃত্তিক? কি করেছি? কৃতিকের দায়সারা উত্তর শুনে বিরক্ত লাগছে এলিসার। তবুও চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বলল, তুই ক্যাথলিনের চুল কেন কেটে দিয়েছিস? তাও এমন ভাবে কেটেছিস মেয়েটা ন্যাড়া হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এলিসার কথায় আপাতত কৃতিকের কোনো হেলদোল নেই। ও মন দিয়ে ম্যাকবুকে কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগারে। এলিসা এবার রেগে কৃতিকের ডেস্কের উপর সজোরে বাড়ি মেরে দাঁত খিচিয়ে বলল, পাগলামির একটা সীমা থাকে কৃত্তিক। তুই যখন যা করিস আমরা তোকে সবসময় সাপোর্ট করে যাই, হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ। তাই বলে এতটা জঘন্য কাজ? ছি! তুই কি আদৌ জানিস একটা মেয়ের কাছে তার চুল কতটা মূল্যবান? চুল হারানোর দুঃখে মেয়েটা লিটারেলি সুইসাইড করতে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পারল কৃতিক। Exactly, I can imagine. And that's why I did it. কারণ ক্যাথলিনেরও বোঝা উচিত অন্য কারো চুল আমার কাছেও ঠিক কতটা মূল্যবান। মখমলের ন্যায় মসৃণ কণ্ঠস্বর, অথচ কথার পড়তে পড়তে তীব্র রাগের বহিঃপ্রকাশ। এলিসা বিরক্ত হয়ে বলল, তোর কথার আগামাতে কিছুই মাথায় ঢুকছে না আমার। জেকে, প্লিজ এই হাইট অ্যান্ড সেকেন্ডটা আবার অফ কর প্লিজ। কৃতিক কপালে ভাঁজ ফেলে বলে, খুলেই তো বললাম, আমি ক্যাথলিনের চুল কেটে দিয়েছি। কেন কেটেছিস? কারণ ক্যাথলিন অনেক বড় ভুল করতে যাচ্ছিল। থ্যাঙ্কস টু শায়র অ্যান্ড অর্ণব। ভুলটা করার আগেই ওরা ঘটনাস্থলে চলে আসে।
ক্যাথলিন যে ভুল করার সাহস দেখিয়েছে তার জন্য সেফ ছোট্ট একটু শাস্তি দিলাম। কৃতিকের ঘোরানো পেঁচানো কথার জট খুব বেশি খোলা হলো না এলিসার। তার আগেই কয়েকজন সিকিউরিটি গার্ড এসে কৃতিকের আর্জি জানিয়ে বলে, স্যার, উনি গেটের সিকিউরিটি গার্ডকে মেরে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছেন। কর্তৃপক্ষ থেকে ওনাকে ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অর্ডার এসেছে। এলিসা চোখ ছোট ছোট করে কৃতিকের তাকিয়ে ইশারা করে বলল, কি রে বল, আমি তোর ফ্রেন্ড। কৃতিক ভ্রু কুচকে একবার এলিসার ইশারারত মুখের পানে চাইলো, তারপর সিকিউরিটির পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, যা বলা হয়েছে তাই করুন। টেনে টুয়ে নিয়ে জানতো সে কখন থেকে এসে কানের মাথা খাচ্ছে, পাগল মনে হয়। এলিসা কৃতিকের দিকে তেড়ে মেরে এসে বলল, জেকের বাচ্চা, আমাকে তোর পাগল মনে হয়? তবে খুব বেশি কাছে আসার আগেই সিকিউরিটিরা সবাই মিলে ওকে ধরে টানতে টানতে নিয়ে গেল একেবারে ক্যাম্পাসের শেষ মাথার গেটের কাছে। কৃতিক থাই লাগানো জানলার সামনে দাঁড়িয়ে কফি পান করতে করতে সে দৃশ্য দেখেই ঠোঁট কামড়ে হাসছে। হাসতে হাসতেই চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল ওর। এতক্ষণে হাস্যোজ্জ্বল গৌরবর্ণ মুখটা ক্ষণিকের মাঝেই কাঠিন্যতায় ছেয়ে গেল। মস্তিষ্কে ভেসে উঠল কাল সিসিটিভি ক্যামেরায় বন্দি অযাচিত মুহূর্তগুলো, সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটা ঘটনা। কাল বল নাচের সময় অরুকে এতটা কাছে পেয়ে কৃতিক নিজের মধ্যেও ছিল না। অজান্তেই আটকে গিয়েছিল অরুময় ভ্রমের গোলক ধাঁধায়। সবসময়ের বাধ্য মস্তিষ্কটাও তার তাল হারিয়ে চলে গিয়েছিল অবাধ্য মনের বশে। তারপর অরু যখন ওভাবে দৌড়ে চলে গেল, তখনই সম্বিত ফিরে পায় কৃতিক। ফিরে আসে কঠিন বাস্তবতায়। তবুও কোনো এক অযাচিত বিপদ থেকে অরুকে প্রোটেক্ট করতে পিছু নিয়েছিল ও। কিন্তু অরু স্টেজের পেছনে চলে গেল। কৃতিকের আর যাওয়া হয়নি সেদিকে। তার আগেই ওকে ডেকে ক্লাবের বাইরে নিয়ে যায় এলিসা। নিয়ে যাওয়ার অবশ্য যথাযথ কারণ ছিল, তাই মনের মাঝে হাজারটা দ্বিধা থাকা সত্ত্বেও কৃতিকের যেতে হয়েছিল এলিসার সাথে। ওদিকে অর্ণব আর সায়র এলিসাকে খুঁজতে খুঁজতেই ব্যাক স্টেজে এসেছিল, কারণ এই পার্টিতে ওদের একমাত্র মিশন আর ভীষণ এলিসাকে প্রোটেক্ট করা। কিন্তু আফসোসের বিষয় এলিসা ওদের থেকে কৃতিককে বেশি ভরসা করে। সায়র আর অর্ণব যখন ব্যাকস্টেজের অন্ধকার করিডর দিয়ে পা টিপে টিপে এগুচ্ছিল, তখনই পাশের রুম থেকে কারো গঙ্গানির আওয়াজ শুনতে পেয়ে হকচকিয়ে সেদিকে দৌড়ে যায় ওরা। রুমটা তখনও পুরোপুরি অন্ধকার ছিল না। ভেন্টিলেটরের থেকে আসা বাইরের মৃদু আলোতে ওরা ভালোভাবেই দেখেছিল ফ্লোরে অগোছালো হয়ে পড়ে মৃদু আওয়াজে কাতরাচ্ছে কেউ। দেখে মনে হচ্ছে খুব চোট পেয়েছে, কিন্তু কোথায় পেয়েছে ব্যাপারটা বোঝার জন্য ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই অরুর মুখটা দেখে আটকে ওঠে সায়র। সায়রকে এভাবে শকড হতে দেখে অর্ণব শুধালো,